বন্ধুরা আজকে আবার একটা নিউ টপিক নিয়ে চলে এসেছি। টপিকের নাম হলো গ্যাস্ট্রাইটিস। এটা একটি পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের সমস্যা। তাহলে আগে নর্মাল যে পরিপাকতন্ত্র পুষ্টিতন্ত্র আছে সেটা সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে ডিজ কন্ডিশনে যাচ্ছি। চলো, দেখো এখানে আমি একটা আঁকার চেষ্টা করেছি, দ্য ডাইজেস্টিভ সিস্টেম বলি, এটা আমি বলছিলাম পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। এটা এখানে মাউথ, এটা ইসোফেগাস, মানে এখান দিয়ে অন্ননালী, এখান দিয়ে আমাদের খাবারগুলো এখান থেকে যায়। তারপরে এই পোর্শনটা হচ্ছে লিভার বলি আমরা এটাকে, যকৃত লিভার। এটা হচ্ছে গল ব্লাডার, যেটা পিত্তথলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টোমাক, এটা পাকস্থলী, যেটা নিয়ে আমাদের মেন আজকে আলোচনা হবে, যেখানে ডিজ কন্ডিশনগুলো নিয়ে। প্যানক্রিয়াস এই যে ভেতর পেছন দিকে থাকে ছোট্ট মতো একটা পোর্শন অগ্নাশয়। আচ্ছা, তারপরে এখানে দেখা এগুলো রয়েছে লার্জ ইন্টেস্টাইন, এটাকে বলি বারে পোর্শন, ভেতরে যেটা থাকে স্মল ইন্টেস্টাইন, মানে এগুলো সব হচ্ছে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র। আর এখানে হচ্ছে অ্যানাস, ঠিক আছে, অ্যানাল ওপেনিং, এখান দিয়ে স্টুলটা পাস হয়ে যাচ্ছে। তাহলে একটু আইডিয়া হলো। আজকে যে ডিজ কন্ডিশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই স্টোম্যাকে যেটা হয় গ্যাস্ট্রাইটিস। তাহলে এবার টপিকে ফেরা যাক। টপিকের নাম হলো গ্যাস্ট্রাইটিস। তাহলে এই টপিকে গ্যাস্ট্রাইটিসে কি হয়? ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ দ্য স্টোমাক। যে আমরা স্টোমাকটা দেখলাম, তার যে লাইনিং আছে সেখানে একটা স্ফীতি ভাব, মানে ইনফ্লামেশন মানে তো ফুলে যাওয়া, সেই রকম একটা সমস্যা হয়, সেটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এবারে প্রথমে এতে যে টাইপসগুলো হয় গ্যাস্ট্রাইটিস সেটা পড়ে নিই। তাহলে সেটা হচ্ছে প্রথমে বেসড অন ডিউরেশন এন্ড প্রেজেন্টেশন, মানে কতদিন আছে বা কিরকম প্রেজেন্টেশন সেই হিসাবে দুটো ভাগ হয়, একটা অ্যাকিউট একটা ক্রনিক। অ্যাকিউট যেটা সেটা কিন্তু হঠাৎ করেই হবে, যদি তার কজ যেটার জন্য হয়েছে সেটা যদি রিজলভ হয়ে যায় তাহলে সে আবার ঠিক হয়ে যাবে। ক্রনিক কখন হবে? ক্রনিক হবে যখন বারবার রিপিটেডলি হচ্ছে, যেটাকে আমরা ক্রনিক বলি। আচ্ছা, এরপর হচ্ছে বেসড অন প্রেজেন্স অফ ইরোশন, কতটা ক্ষত হয়েছে তার উপর ডিপেন্ড করে। সেখানে দুটো ভাগ থাকে, একটা ইরোসিভ একটা নন ইরোসিভ। যেটা হচ্ছে ইরোসিভ, সেখানে দেখা যায় স্টোমাকের যে লাইনিংটা বললাম সাইডে ধারে, সেখানে বা ভেতরে কোনো জায়গায় ক্ষত হয়েছে কিনা এবং সেটা হলেও কতটা ক্ষত হয়েছে, সেটা হচ্ছে ইরোসিভ। এটা বেশি মাত্রাতে যদি খুব কারণে কেউ কখনো খুব স্ট্রেস নেয়, কেউ যদি খুব বেশি পরিমাণে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ইউজ করে বা খায়, অ্যাসপিরিন ড্রাগ ইউজ করে, অ্যালকোহল যদি খুব বেশি মাত্রায় কেউ ইউজ করে, সেই ক্ষেত্রে হতে পারে। ক্রনস ডিজিজের ক্ষেত্রেও হতে পারে। আর যেটা নন ইরোসিভ হবে, সেটা দ্য স্টোমাকের যে লাইনিংটা আছে সেখানটা একটু ইনফ্লামড হয়েছে, মানে স্ফীতিভাব এসেছে, ইনফ্লামেশন হয়েছে, কিন্তু সেখানে কোনো ক্ষত হয়নি, সেটাকে আমরা বলি নন ইরোসিভ। এটা আবার হয় কি জন্য? এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া, তার জন্য এটা বেশি দেখা যায়। আচ্ছা, এবারে হচ্ছে আরেকটা ভাগ আছে কজ। কজ থেকে কি করে আমরা বলতে পারি কি কি ধরনের টাইপ হয়, সেখানে যে ভাগগুলো রয়েছে, মানে বেসিক্যালি কজ, সেখানে ফার্স্টেই বললাম এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। তার জন্য কিন্তু এই মানে সেই তার জন্য এই গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্সেস অনেক বেশি। এটা আবার থাকে অ্যাসিমটোম্যাটিক, মোর দ্যান 80%, সব থেকে বেশি, এটা বুঝতেই পারছেন, এটা হয় এটা থেকে। তাছাড়া কিছু ক্লিনিক্যাল ইনলেস হতে পারে, সেখান থেকে মানে যদি কখনো কারো কোনো সার্জারি হয়েছে বা কোনো ট্রমাটিক ইনজুরি হয়েছে, সেটাকে আমরা বলে থাকি কুসিং আলসার। আর যদি কখনো বার্ন হয়ে গেছে কোনো কারণে, সেটা যদি কোলিং আলসার হয়ে যায়, সেই ক্ষেত্রে হতে পারে। বা সিভিয়ার কোনো ইনফেকশন হয়েছে, তার সেখান থেকেও কিন্তু এই আমাদের গ্যাস্ট্রাইটিস ব্যাপারটা ঘটতে পারে। আর হতে পারে কারো অটো ইমিউন, যদি কখনো গ্যাস্ট্রাইটিস যেটাকে আমরা যেটা অটো ইমিউন থেকে হয়, সেটাকে কজ থেকে হয়, সেটাকে আমরা বলে থাকি পার্নিসিয়াস অ্যানিমিয়া ইজ আ ক্রনিক অ্যাসিমটোমেটিক গ্যাস্ট্রাইটিস কজড বাই অ্যান অটো ইমিউন অ্যাটাক ইন দ্য সেলস দ্যাট ক্রিয়েট ইন্ট্রিনসিক ফ্যাক্টরস ইন দ্য স্টোমাক নেসেসারি ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। কি হলো, ভিটামিন B12টা বেশি মাত্রায় থাকছে না, তার জন্য পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে, এবং অটো ইমিউন সিস্টেম এর জন্য বা সমস্যার জন্য সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই স্টোমাকে এই গ্যাস্ট্রাইটিস সমস্যাটা হচ্ছে। তাহলে এগুলো বোঝা গেল। তাছাড়া ডায়েটের জন্য রিজনে যারা খুব বেশি পরিমাণে স্পাইসি ফুড খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম গ্যাস্ট্রাইটিস হতে পারে। তাহলে টাইপ বা কজগুলো বোঝা গেল। এবার আমরা চলে যাই সাইন সিমটমস, কি ধরনের সমস্যা হবে বা দেখে বুঝবো আমাদের সমস্যা হচ্ছে। বেশিরভাগ সময় আপার সেন্ট্রাল যে অ্যাবডোমেন যে পার্ট রয়েছে, সেখানে পেন হবে, পেনটা হবে একটা হালকা পেন, ডাল পেন। বার্নিং সেন্সেশন হতে পারে মাঝে মাঝে, কখনো একটু কোকড়ানোর মতো একটা ব্যথা, কুচকে যাচ্ছে, আমি শরীরটা একদম কুচকে যাচ্ছে, প্রচন্ড পেন হচ্ছে, এরকম অ্যাকিং হতে পারে। একটা কখনো কখনো আবার ইন্টেন্স পেন হতে পারে, মানে ডাল পেনও হতে পারে, হালকা একটা ব্যথা থেকে থেকে বাড়ছে, কখনো একটা সার পেন, হঠাৎ করে খোঁচা দেওয়ার মতো একটা পেন হঠাৎ করে হলো, সেরকমও হতে পারে। সঙ্গে কি থাকবে? অবশ্যই বমি থাকতে পারে, নজিয়া এবং নজিয়া মানে বমি বমি ভাব, নজিয়া বা ভমিটিং, যেটাকে বলে বমি। আচ্ছা, তাহলে সেগুলো হচ্ছে। আর কি হতে পারে? আর হতে পারে খিদে পাবে না, আর্লি স্যাটিটি হবে, একটা ব্লটিং ভাবনেস থাকবে, মানে সবসময় পেটটা যেন ভার থাকছে, একটু গ্যাসিয়াস ফর্মেশন মনে হচ্ছে। এই সমস্যাগুলো আমরা ফেস করতে পারি এই ক্ষেত্রে। তোমাদের দেখিয়ে দিই, এটা হলো একটা হেলদি, দেখো যেটা আমি এঁকেছিলাম, তার ছোট্ট একটা পার্ট স্টোমাকটাকে বেসিক্যালি দেখানো হয়েছে এখানে। আর এখানে যে গ্যাস্ট্রাইটিস যখন হয়, এই যে স্টোমাক যেটা রয়েছে তার যে লাইনিং, এই যে লাইনিংগুলোতে সমস্যা হতে পারে, আদারওয়াইজ এর ভেতরেও হতে পারে। দেখো এখানে লেখা আছে ড্যামেজ অ্যান্ড ইনফ্লাম স্টোমাক লাইনিং, এই যে লাইনিংসগুলো রয়েছে বা উপরে বা ভেতরে, এই সমস্ত পোর্শনে হচ্ছে আলসার হতে পারে।
আচ্ছা, কি কি টেস্ট করা হয়? টেস্টের মধ্যে ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, ব্লাড টেস্ট থাকে, ইউরিন অ্যানালাইসিস থাকে, স্টুলটাকে কালেকশন করে সেটা টেস্ট করা হয়, আর থাকে কিছু এক্স রে, এন্ডোস্কোপি, এবং লাস্টে থাকে স্টোমাক বায়োপসি। আচ্ছা, ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টাসিড ব্যবহার করা হয়, H2 ব্লকার্স এবং পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর টাইপের মেডিসিনসগুলো ইউজ করা হয়। না ঠিক হলে তখন অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। H2 ব্লকার্স বা পিপিআই এগুলো আমরা দিই এই জন্য, কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি করছে বেসিক্যালি, যে অ্যাসিডটা রিলিজ হচ্ছে স্টোমাকের মধ্যে থেকে সেটাকে কন্ট্রোল করা, সেটাকে কমানোর চেষ্টা করে এবং সেটাকে ভালোভাবে বেশি করে নিঃসৃত হতে দেয় না। তাহলে কি হবে, কারণ সেটা যদি আরও বেশি করে রিলিজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে যে ক্ষতটা হচ্ছে সেই ক্ষতটা কিন্তু আরও বাড়াবাড়ি হবে। তাহলে সেটা যদি কম পরিমাণে নিঃসৃত হয় বাংলায় বলতে গেলে, বা যদি কম পরিমাণে শরীর থেকে বেরোয়, প্রোডাকশনটা যদি কম হয় সেই অ্যাসিডের, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি হিল করতে সুবিধা হবে। কিছু কমপ্লিকেশনস দেখা যায়, সেগুলো হচ্ছে স্টোমাকে ব্লিডিং হতে পারে যদি এটা অনেক দিন পর্যন্ত থাকে, বা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে স্টোমাকের আলসারগুলো, এবং পার্নিসিয়াস অ্যানিমিয়া, যেটা আমি আগেই বলেছিলাম যে ভিটামিন B12টার যে অভাবে যেটা হচ্ছে ডিউ টু নট ভালো করে যদি না সাপ্লাই থাকে আমাদের শরীরে, তাহলে সেটা হতে পারে। তো ব্যাস এইগুলোই। তো আশা করা যায় তোমরা বুঝতে পারলে। তো অবশ্যই লাইক কমেন্ট করবে, জানাবে কেমন হয়েছে টপিকটা। খুব তাড়াতাড়ি নেক্সট টপিক নিয়ে আসবো।